Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to talk about completing sentence. Completing sentence is very important for any students, such as SSC level or intermediate level or any other candidates of the examinations. So আজকে আমি কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের উপর, যেটা হচ্ছে আমি কন্ডিশন নিয়ে আজকে আপনাদের সম্মুখে কথা বলবো, যেটা হচ্ছে প্রথমত জিরো কন্ডিশন। আমি যদি প্রথমত কি বলি, জিরো কন্ডিশন প্রথমত আমি আলোচনা করব, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশন, তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশন এন্ড লাস্ট ওয়ান হচ্ছে থার্ড কন্ডিশন। আমি একটু প্রথমত বলে নিই, জিরো কন্ডিশন আসলে এতটা ইম্পর্টেন্ট না। জিরো কন্ডিশন আসলে আমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট এবং যে কোনো পরীক্ষাতেই এতটা আসে না, এবং এটা আমাদের এতটা জরুরিও না যে আমাদের আসবে এরকম। কিন্তু তারপরে আমি একটু ধারণা দেবো এটা সম্পর্কে, যেটা হচ্ছে জিরো কন্ডিশন কাকে বলে। জিরো কন্ডিশন বলতে আমরা বুঝি যদি কোনো সায়েন্টিফিক ট্রুথ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিরো কন্ডিশনের ইউজ করি। তাহলে আমি কি বলতে পারি, আমি এখানে লিখে রাখলাম যে জিরো কন্ডিশনটা হচ্ছে প্রথমটি প্রেজেন্ট সিম্পল হলে পরের ক্লজটি হয় প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ জিরো কন্ডিশনে সাধারণত সায়েন্টিফিক ট্রুথ যদি হয় তা সেই ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশন ইউজ করবো, এবং এটার রুলসটা হচ্ছে যদি প্রথম ক্লোজটা যদি কি হয় প্রেজেন্ট সিম্পলে হয় তাহলে পরের ক্লোজটাও কি হয় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন আমি যদি एग्जांपल বলি এখানে, ইফ ইউ হিট ওয়াটার, ইফ ইউ হিট ওয়াটার, তাহলে প্রথম ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটু খেয়াল করি ডিয়ার লার্নার্স, এখানে হচ্ছে ইফ, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স। অর্থাৎ এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স, ইফ সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমাদের কিন্তু পরের ক্লোজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। অর্থাৎ ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে কি করো হিট করো, তাহলে ইট বয়েলস, এটা কি হবে সিদ্ধ হবে। কি হবে সিদ্ধ হবে, এটা সিদ্ধ হবে। যদি ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিটাকে গরম করো তাহলে কি হবে ইট বয়েলস। অথবা আমি বলতে পারি দ্য ইগ বয়েলস, ডিমটি কি হয়ে যাবে সিদ্ধ হয়, ডিমটা কি হয় সিদ্ধ হয়। যদি কি করা হয় পানিতে হিট দেওয়া হয় তাহলে কি হবে এটা সিদ্ধ হয়ে যাবে, অথবা দ্য ইগ কি হয়ে যাবে বয়েলস হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, যে কোনো নাম বলতে পারি। এরপর আমি যদি বলি ইফ ইট রেইনস, আমি আরেকটা एग्जांपल এখানে ক্লিয়ার করার জন্য কনসেপশনটা জিরো কন্ডিশনের উপর, যেমন ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস টুডে, if it rains today the grass gets wet, the grass gets wet। তাহলে আমি কি লিখলাম ডিয়ার লার্নার্স, একটু আমরা নোটিস করি বিষয়টা, সেটা হচ্ছে if it rains today, যদি আজ বৃষ্টি হয় তাহলে the grass gets wet। যদি বৃষ্টি হয় প্রেজেন্ট ফর্ম, if সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব ওয়ান, এরপর হচ্ছে টুডে মানে হচ্ছে একটা অ্যাডভার্ব, আজকে যদি হয় মানে সময় বোঝালো, অ্যাডভার্ব অফ টাইম। The grass gets wet, তাহলে গ্রাস হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে গেট, হবে ভিজে যাবে, ভিজে যাবে, কি যাবে ভিজে যাবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট তারপর হচ্ছে ভার্বের ওয়ান, এখানেও সাবজেক্ট তারপর হচ্ছে ভার্বের ওয়ান। তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা হবে জিরো কন্ডিশনে। এটা কিস কন্ডিশন হবে জিরো কন্ডিশনে, কারণ এখানে সায়েন্টিফিক মানে বিষয় বোঝানো হচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে তো অবশ্যই কি হবে গ্রাসগুলো ভিজে যাবে। প্রথমটা তো ইফ ইউ হিট ওয়াটার, সাধারণত সায়েন্টিফিক্যালি যদি আমরা হিট ওয়াটার পাটি অনেকে যদি আমরা হিট করি তাহলে সাধারণত কিভাবে করা যাবে, যে কোনো জিনিস সেদ্ধ করা যাবে। এরপর হচ্ছে আমি যদি আরো কিছু एग्जांपल দেই, যেমন আমরা আরো কিছু एग्जांपल দিতে পারি, ইফ আই ডোন্ট ইট, যেমন আমি বলতে পারি ইফ আই ডোন্ট ইট, তাহলে আমি কি লিখলাম ডিয়ার লার্নার্স একটু লক্ষ্য করি, ইফ আই ডোন্ট ইট, আমি যদি কি করি না খাই, ইফ আই ডোন্ট ইট আমি যদি না খাই তাহলে আই get hungry, I get hungry। ডিয়ার লার্নার্স পরের সেন্টেন্সটা লাস্ট মানে সেন্টেন্সটা আমরা আরেকটু দেখি, ইফ সাবজেক্ট তারপর হচ্ছে ডোন্ট ইট, অর্থাৎ নেগেটিভ সেন্সে আমরা সেন্টেন্সটা ইউজ করলাম। অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট তারপর হচ্ছে ভার্বের ওয়ান গিট, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ফর্ম। এরপর এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট গেট ভার্ব ওয়ান, তারপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল আমি কি হয়ে যাব, যদি আমি কি না করি, আমি যদি না খাই তাহলে কি হয়ে যাব আমি ক্ষুধার্ত হয়ে যাব, কি হয়ে যাব ক্ষুধার্ত হয়ে যাব। দ্যাট মিন্স এখানে সায়েন্টিফিক যদি আমরা আসলে না খাই তাহলে স্বাভাবিক ক্ষুধার্ত হওয়াটাই স্বাভাবিক। তো এই সকল সেন্টেন্সগুলো হচ্ছে জিরো কন্ডিশন, এই সেন্টেন্সগুলো হচ্ছে কি জিরো কন্ডিশন। সো আশা করি জিরো কন্ডিশন আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমি ফার্স্ট কন্ডিশন নিয়ে কথা বলবো। এখন কথা বলবো কি নিয়ে, ফার্স্ট কন্ডিশন নিয়ে কথা বলবো। যেমন ফার্স্ট কন্ডিশনের রুলটা হচ্ছে
ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রথম ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। প্রথম হচ্ছে ইফ, অবশ্যই ইফ যুক্ত থাকবে কন্ডিশনের জন্য, ইফ যুক্ত থাকবে, প্লাস হচ্ছে সাবজেক্ট, প্লাস হচ্ছে ভার্ব 1, প্লাস হচ্ছে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, আবার একটু বুঝাই। ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রথম ক্লোজটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং ইফ যুক্ত থাকবে। যাই হোক, বিষয়টা আমি এখানে বলি না, কিন্তু ইফ যুক্ত থাকবে এখানে, এবং সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব 1। অর্থাৎ এখানে আমরা সাবজেক্ট এবং ভার্ব 1 যদি থাকে তাহলে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমি বলছি পরের ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখন ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করার নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল উইল, সাবজেক্ট তারপর হচ্ছে শ্যাল উইল প্লাস হচ্ছে ভার্ব 1, এরপর হচ্ছে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, প্রথম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স পরের ক্লোজটি, যেমন ইফ তারপর সাবজেক্ট ভার্ব 1 প্লাস হচ্ছে অবজেক্ট ইকুয়ালস টু হবে সাবজেক্ট শ্যাল উইল প্লাস হচ্ছে ভার্ব 1 প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে আমি একটু एग्जांपल দেই, একটা एग्जांपल দিলে ক্লিয়ার হবে। যেমন ইফ ইউ কাম I shall go, if you come I shall go। এখানে বললাম ইফ ইউ কাম, অর্থাৎ ইফ তারপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব 1, এরপর হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল তারপর হচ্ছে ভার্ব 1। অর্থাৎ এই সেন্টেন্সটা প্রথম ক্লোজটা যদি ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন এখানে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব 1, তাহলে পরের ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল উইল প্লাস হচ্ছে ভার্ব 1। অর্থাৎ এখানে ভার্ব 1 এবং কি ইউজ করলাম? শ্যাল ইউজ করলাম। অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এই প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা হবে ফার্স্ট কন্ডিশন। এরপরে আমি যে আরো কিছু एग्जांपल এড করি। ইফ ইউ কল মি in proper time I shall respond your calling। এখানে বোঝার চেষ্টা করি একটু, যেমন ইফ আছে এখানে সাবজেক্ট তারপরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের 1 কল মি ইন প্রপার টাইম, যথাযথ সময়, এটাই হোক, এটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর হচ্ছে আই শ্যাল রেসপন্ড, অর্থাৎ এখানে সাবজেক্ট তারপর হচ্ছে শ্যাল তারপর হচ্ছে ভার্বের 1। তাহলে দেখো আমরা একটু লক্ষ্য করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই এতটুকু প্রথম ক্লোজটা, পরের ক্লোজটা কিন্তু হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের যদি এরকম দেয়া থাকে আমাদের কমপ্লিট সেন্টেন্সে, যেমন ইফ ইউ কল মি ইন প্রপার টাইম, তাহলে অবশ্যই আমাদেরকে অর্থপূর্ণভাবে একটা সেন্টেন্স বানাতে হবে, যে সেন্টেন্সটা পরবর্তী হবে সাবজেক্ট এবং শ্যাল উইল ফিউচার ইনডিফিনিট টেন্স করার জন্য, তারপর হচ্ছে ভার্বের 1 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। ডিয়ার লার্নার্স, এখন আমি একটু সেকেন্ড কন্ডিশন সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ, আমি একটা রুলটা লিখে নিচ্ছি, ইফ প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব 2 প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, যদি হয় ইফ সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব 2 প্লাস হচ্ছে অবজেক্ট যদি হয়, তাহলে হবে সাবজেক্ট প্লাস হচ্ছে would তারপর হচ্ছে might could might, অর্থাৎ would could might এবং should প্লাস হচ্ছে ভার্ব 1 প্লাস হচ্ছে অবজেক্ট তাহলে ইফ সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট, অর্থাৎ এই মানে স্ট্রাকচারটা বুঝলাম যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি যুক্ত থাকবে? ইফ যুক্ত, কন্ডিশনাল। ইফ সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট যদি হয়, তাহলে পরেরটা হবে সাবজেক্ট would could might should ভার্ব 1 প্লাস হচ্ছে অবজেক্ট। তবে সেটা হতে হবে অর্থপূর্ণ ভাবে। যেমন আমি যদি কয়েকটা एग्जांपल দিই তোমাদের সম্মুখে, যেমন হচ্ছে আমি যদি if I had the sufficient time, তাহলে আমি কি বললাম? if I had the sufficient time, অর্থাৎ এখানে সাবজেক্ট
প্লাস হচ্ছে ভার্বের টু। এখানে ভার্বের টু হেড দেখলে তো আমরা আমাদের মনে হয় যে আসলে এটা মনে হয় পাস্ট পারফেক্ট টেন্সের হেড অক্সিলিয়ারি, নো, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড। যেমন আমি বলি এখানে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ হ্যাজ হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে হ্যাড, অর্থাৎ আমি কিন্তু এখানে হ্যাড ইউজ করলাম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনফিনিটিভ সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব টু হলে এটা হয় পাস্ট ইনফিনিটিভ। তাহলে পরের রুলটা কি হবে, সাবজেক্ট বসাতে হবে উড কুড মাইট শুড, এগুলো হচ্ছে অর্থ অনুযায়ী বসাবো। উড যদি আমরা আগে একটু বলে নিই, যেমন দিতাম, আমরা উই মানে হচ্ছে দিব আর উড মানে হচ্ছে দিতাম, তারপর হচ্ছে করতাম, এইভাবে হবে। আর কুড মানে হচ্ছে কেন মানে পারি, আর কুড মানে হচ্ছে পারতাম, এই রিলেটেড যদি অর্থ আসে। মে মানে হতেও পারে, আর মাইট মানে যদি হতেও পারতো বা পারতো, এবং শেল মানে হচ্ছে মানে ভবিষ্যৎ বোঝাবে, আর শুড মানে কোনো কিছু উচিত হতো, মানে এরকম একটা মানে অর্থ দিবে। তাহলে তখন আমরা এইভাবে এইটা মিনিং অনুযায়ী আমরা কিন্তু বসাবো। কিন্তু এখানে বলছে যে ইফ আই হ্যাড দ্য সাফিসিয়েন্ট টাইম, যদি আমার সাফিসিয়েন্ট টাইম থাকতো, হ্যাভ মানে থাকা, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, যদি আমার সাফিসিয়েন্ট টাইম থাকতো তাহলে আমি কি করতাম, আমি কি করতাম, আমি ভিজিট করতাম, আই উড ভিজিট হার হাউস, আমি তার বাসা কি করতাম, ভিজিট করতাম, অর্থাৎ আমি তার বাসায় যেতাম যদি আমার সময় থাকতো। এরপরে আমি যদি আরো বলি, ইফ আই saw the snake, if I saw the snake before, if I saw the snake before, আমি যদি পূর্বে সাপটিকে দেখতাম তাহলে কি করতাম, আমি দৌড়ে পালাতাম, তাহলে আমি দৌড়াতাম, তাহলে কি লিখবো, I would ran, অর্থাৎ আমাদেরকে ভার্বের ওয়ান ইউজ করতে হবে, তাহলে কি করতাম, আমি দৌড়াতাম, I would রান, আমাদেরকে ভার্বের ওয়ান ইউজ করতে হবে, আমাদেরকে বলছে ভার্বের ওয়ান ইউজ করতে হবে, ওদের পরে কি ইউজ করব আমরা, দৌড়াতাম হারিডলি, খুব তাড়াতাড়ি হয়েছে, হারিডলি মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত আমরা কি করতাম, দৌড়াতাম। তো রিয়েল লার্নার্স, আশা করি আমরা সেকেন্ড কন্ডিশনটা আমরা বুঝতে পারছি। এখন আমরা থার্ড কন্ডিশন নিয়ে একটু আলোচনা করব, থার্ড কন্ডিশনটা কিভাবে হয়। যেমন থার্ড কন্ডিশনটা হচ্ছে প্রথমত ইফ হবে প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে সাবজেক্টের পর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে ভার্ব 3 প্লাস হচ্ছে অবজেক্ট। যদি এটা থাকে কোনো ক্লোজে, প্রথম ক্লোজে যদি ইফ সাবজেক্ট, তারপরে হচ্ছে ইফ এর পরে যদি কোনো সাবজেক্ট হ্যাড ভার্ব 3 প্লাস অবজেক্ট থাকে, তাহলে অবশ্যই আমরা কি করব, সাবজেক্ট প্লাস হচ্ছে শুড হ্যাভ, তারপর হচ্ছে উড হ্যাভ, সাবজেক্ট শুড হ্যাভ, তারপর হচ্ছে কুড হ্যাভ, তারপর হচ্ছে মাইট হ্যাভ, সাবজেক্ট কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, প্লাস হচ্ছে ভার্ব 3 প্লাস হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কি করব, ইফ সাবজেক্ট হ্যাড ভার্ব 3 অবজেক্ট থাকে, সাবজেক্ট শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব 3 এরপর হচ্ছে আমাদের অবজেক্টটা হবে। যেমন আমি যদি এখানে एग्जांपल দেই, যেমন ইফ আই had known her number, যদি আমি তার নাম্বারটা জানতাম তাহলে কি করতাম, আমি কল করতাম, আমি কল করতে পারতাম, এটা দিলেও হয়ে যায় কিন্তু। তাহলে I could have called her, I could have called her। রিয়েল লার্নার্স, আমরা একটু বুঝি সেন্টেন্সটা কিভাবে লিখলাম। ইফ তারপর হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস হচ্ছে ভার্বের 3 প্লাস হচ্ছে অবজেক্ট 2 থাকে, তাহলে আমাদেরকে সাবজেক্ট কুড হ্যাভ, হ্যাঁ, তারপর হচ্ছে ভার্বের 3 বসাতে হবে, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে ইফ সাবজেক্ট, আমরা এখানে ইফ আছে, তারপর হচ্ছে সাবজেক্টে বসালাম, তারপর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে ভার্বের 3 বলছে, এখানে ভার্বের 3 আছে, তারপর হচ্ছে অবজেক্ট, এখানে হার আছে, নাম্বার আছে টোটালটা। এরপরে হচ্ছে আমাদেরকে বলছে যদি এটা থাকে তাহলে প্রথমত সাবজেক্ট বসাবো, শুড হ্যাভ, would have, could have, might have, তাহলে আমরা এখানে could have আমাদের অর্থ অনুযায়ী বসালাম, could have সাবজেক্টের পরে could have, তারপর বলছে আমাকে ভার্বের 3 নাম্বার অর্থাৎ কল, যেমন কল, তারপর হচ্ছে কল, ভার্বের 3 নাম্বার হচ্ছে কল এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে কল, অর্থাৎ আমি এখানে কল বসালাম, এরপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এরপর আমি যদি আরেকটু এড করি, যেমন if they had completed
if they had completed their study, if they had completed their study in proper time, in proper time, in proper time, if they had completed their study in proper time, তাহলে কি করতে পারতো তারা? they would তারা কি পেত? would got, অর্থাৎ গেটের পাস্ট পার্টিসিপল হচ্ছে গট, অথবা অনেক সময় গটেন ইউজ করা হয়, গট প্লাস গটেন, অর্থাৎ এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে সরি এখানে একটু ভুল হয়ে গেছে, উডের পরে হবে would have, অর্থাৎ they would have, এবং পাওয়ার ইংলিশ হচ্ছে গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে got, they would have got, তাহলে a good result, তাহলে ডিয়ার লার্নার্স আমরা আরেকটু লক্ষ্য করি, ইফ এবং সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড ভার্ব 3, তারপর হচ্ছে অবজেক্ট যদি থাকে, তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশন, এবং থার্ড কন্ডিশন হলে সাবজেক্ট, তারপর হচ্ছে উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট দিতে হবে। তাহলে এটার উত্তর হলো ইফ দে হ্যাড কমপ্লিটেড देयर স্টাডি ইন প্রপার টাইম, যদি তারা তাদের পড়াশোনাটা সঠিক সময় শেষ করতে পারতো, তাহলে তারা কি পেতে পারতো? একটা গুড রেজাল্ট পেতে পারতো। ডিয়ার লার্নার্স, আশা করি আজকে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সামনে কোনো নতুন কোনো ক্লাস নিয়ে অবশ্যই হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আশা রাখি এটা ইনশাআল্লাহ। তো নো মোর টুডে, টিল দেন, আল্লাহ।